রাইট ফর্ম অফ ভার্ব। আশা করি আজকে এই 6টি রুলসের মাধ্যমে তোমার রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে যত কনফিউশন আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। মাত্র 6টি রুলসের মাধ্যমে তোমার রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে যথেষ্ট ক্লিয়ার করার চেষ্টা করা হবে জাস্ট এই ক্লাসের মাধ্যমে। 1 নাম্বার রুলস যদি তুমি দেখো যে বাক্যের শুরুতে, যে কোনো বাক্যে বা সেন্টেন্সের শুরুতেই যদি হচ্ছে যে শুরুতেই যদি বাক্যের শুরুতেই গ্যাপ থাকে, মনে করো যে বাক্যের শুরুতেই যদি হচ্ছে গ্যাপ থাকে, যেমন হচ্ছে এখানে আমরা লিখে নিতে পারি উদাহরণস্বরূপ যে সুইম মানে কি সাঁতার কাটা, যে সুইম ইজ গুড ফর হেলথ, যে সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। এখন এইদিকে তুমি খেয়াল করো যে 1 নাম্বার রুলস দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, যে বাক্যের শুরুতেই যদি গ্যাপ থাকে, মানে শূন্য স্থানে, যে দেখো এটা কি হয়েছে, এইখান থেকে সেন্টেন্সটা শুরু হয়েছে। এখন শুরুতেই যদি গ্যাপ থাকে তোমার আর কোনো কিছু ভেবে দেখার দরকার নেই। এই যে এখানে যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বের সাথে জাস্ট শুধু তুমি কি করবা, আইএনজি বসাই দিবা। এই যে খেয়াল করো এদিকে যে বাক্যের শুরুতে ড্যাশ থাকলে সেইখানে আইএনজি হবে, কি হবে, আইএনজি হবে। তাহলে এইখানে যে সুইম শব্দটা আছে, সুইমের সাথে তুমি কি বসাবা, জাস্ট হচ্ছে সুইমের সাথে আইএনজি বসাই দিবা। তাহলে বাক্যের শুরুতেই যদি ড্যাশ থাকে তোমার প্রথম কাজ হচ্ছে সেই ওয়ার্ড বা শব্দের সাথে আইএনজি যোগ করে দেওয়া। তাহলে এইটাই হচ্ছে 1 নাম্বার রুলস, যে বাক্যের শুরুতে ড্যাশ থাকলে তুমি সেটার সাথে আইএনজি যুক্ত করবে। এরপরে রুলস নাম্বার 2, যদি প্রিপোজিশনের পরে, তুমি যেইখানে প্রিপোজিশন দেখবা প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে সেইখানে সমান সমান ভার্বের সাথে আইএনজি হবে। তার মানে এটাকে সংক্ষিপ্তে বলা যায়, তুমি যেইখানে প্রিপোজিশন পাবা প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেটার সাথে কি দিবা, আইএনজি দিবা। তাহলে প্রথম দিকে 1 নাম্বার রুল ছিল যে সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে সেখানে ভার্বের সাথে আইএনজি হবে। আর 2 নাম্বার রুলস হচ্ছে প্রিপোজিশনের পরে, মানে যেইখানে তুমি ইন পাবা, তারপরে অ্যাট পাবা, ফর পাবা, এরপর হচ্ছে ফ্রম পেতে পারো, মানে যে প্রিপোজিশন গুলো আছে এরপরে যদি গ্যাপ থাকে তুমি নিঃসন্দেহে ভার্বের সাথে কি দিবা, আইএনজি যুক্ত করে দিবা। এটা হচ্ছে 2 নাম্বার রুলস। যদি আমরা এখানে উদাহরণ দেই, নোভা ওয়েন্ট টু স্কুল ফর ফর এইখানে ফরটা প্রিপোজিশন না, এখন এইখানে আমরা যে কোনো একটা ভার্ব নিয়ে নিই, যে গিভ নিয়ে নিলাম। গিভ অর্থ হচ্ছে দেওয়া, গিভ এ এক্সাম, পরীক্ষা দাও। তাহলে বাংলাটা যদি খেয়াল করো, নোভা ওয়েন্ট টু স্কুল, নোভা স্কুলে গিয়েছিল ফর, এই যে ফর হচ্ছে এখানে প্রিপোজিশন, ফর এক্সাম। তাহলে এই যে এখানে খেয়াল করো এইখানে হচ্ছে ভার্ব আছে আর শূন্যস্থানে, যে শূন্যস্থানের আগে প্রিপোজিশন আছে। আর আমরা কি পড়ছি, প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে সেখানে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তাহলে এই যে এইখানে যে হচ্ছে তোমার গিভ আছে, গিভের সাথে তুমি জাস্ট কি বসাবা, আইএনজি বসাই দিবা। তাহলে এখানে 2টা রুল দেখো, এক হচ্ছে সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। 2 নাম্বার রুলস হচ্ছে প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। প্রিপোজিশন কোনগুলো ওটা জাস্ট তুমি লিস্ট আকার মুখস্থ করে নিবা। কিন্তু একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যদি শুধু টু থাকে, মানে টুর পরে আমরা জানি হচ্ছে ভার্বের বেস ফর্ম হয় বা ভি1 হয়। এই ভি1 কে আবার হচ্ছে বেস ফর্ম বলা হয়, বেস ফর্মকে বলা হয় সিম্পল ফর্ম, ডিকশনারি ফর্ম, মানে এই বেস ফর্মের অনেকগুলো নাম আছে। জাস্ট হচ্ছে তোমাকে এটা একটু দেখে নিতে হবে। তাহলে এইটা হচ্ছে একটু ডিফারেন্ট, যে টু প্লাস হচ্ছে ভি1 হয়, আবার হচ্ছে অনেক টু আছে যেগুলোর সাথে তোমার হচ্ছে আইএনজি হয়, সেইগুলো আবার কি, যেমন হচ্ছে দেখো ওইটা আরেকটা রুলস, যে রুলস নাম্বার 3 যদি আমরা এখানে লিখে নিই, যে রুলস 3, যেমন সেইগুলা কি, যেমন উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে গেট ইউজড টু, গেট ইউজড টু, তারপর হচ্ছে প্রেফার টু, প্রেফার টু। সাধারণত এই যে দেখো এইখানেও কিন্তু টু আছে, যে ফ্রেসের মতো শব্দগুলা, যে কয়েকটা শব্দ মিলে একটা শব্দের মতো কাজ করতেছে, এই ক্ষেত্রে টু থাকলে এইগুলার পরেও তোমার ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে শুধু ব্যতিক্রম হচ্ছে শুধু অনলি টু থাকলে তখন হচ্ছে তোমার ভার্বের হচ্ছে বেস ফর্ম হয়,
শুধু টু থাকলে। আর যদি এই ফ্রেজ আকারে থাকে যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এরপরে প্রেফার টু, এই শব্দগুলো যদি ফ্রেজ আকারে থাকে তখন হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। তখন কিন্তু এই টুর পরে যে ভি ওয়ান হবে না, তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি তোমাকে দিতে হবে। তাহলে তুমি এখানে তিনটা রুলস দেখো। এক হচ্ছে সেন্টেন্সের শুরুতেই যদি গ্যাপ থাকে ভার্বের সাথে আইএনজি দিবা, আর প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে ভার্বের সাথে আইএনজি দিবা। এরপরে যে শব্দগুলো আছে শুধুমাত্র টুর সাথে, মানে শুধু টু থাকলে, সিঙ্গেল বা একা টু থাকলে সেইখানে ভি ওয়ান বসে বা ভার্বের বেস ফর্ম বসে, এইটা। আর 3 নাম্বার রুলস হচ্ছে এই যে শব্দগুলো এখানেও কিন্তু টু আছে, কিন্তু এইগুলার পরে ভার্বের সাথে আইএনজি হবে। কেন? এখানে ফ্রেজ আকারে আছে যে কয়েকটা শব্দ মিলে একটা শব্দ গঠন করছে, যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, প্রেফার টু, এইগুলার পরেও ভার্বের সাথে আইএনজি হয়। রুলস নাম্বার 4 যদি আমরা খেয়াল করি, যে রুলস নাম্বার 4 কি আছে, যে সিম্পল একটা বাক্য, সিম্পল একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে সাধারণত একটি ভার্ব থাকে। কয়টি ভার্ব থাকে? একটি ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু সেইখানে যদি আরেকটি ভার্ব দেওয়া থাকে সেই ভার্বের সাথে আইএনজি বসে। এটা তোমাকে খেয়াল করতে হবে যে একটা সিম্পল সেন্টেন্সের ভেতরে, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে। এখন সেইখানে তুমি যদি আরেকটা ভার্ব দেখতে পাও সেই ভার্বের সাথে নিঃসন্দেহে আইএনজি বসাই দিবা। যেমন কিভাবে, যদি উদাহরণ এখানে দিয়ে দিই, যে পিপল, এখানে গ্যাপ, লিভ অর্থ হচ্ছে বাস করা, লিভ অর্থ কি? বাস করা। পিপল লিভ ইন দ্য ভিলেজ, যে মানুষ গ্রামে বাস করে। এরপরে মনে করো হচ্ছে এখানে হচ্ছে তোমার আছে ওয়ার্ক হার্ড, তারা কঠোর কাজ করে। এখন এই যে একটা সেন্টেন্স তুমি দেখতে পাচ্ছ, যে এইখানে তোমার পিপল লিভ এইখানে দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে একটা, এইখানে ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা, এটা হচ্ছে একটা ভার্ব। কিন্তু এই সেন্টেন্সের ভেতরে ফাইনাইট ভার্ব হচ্ছে তোমার এইটা। যে ফাইনাইট ভার্ব কি? যেই ভার্ব দেখে হচ্ছে, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। কি চেনা যায়? টেন্স। টেন্স মানে হচ্ছে কাল বা সময়। তার মানে যে ভার্ব দেখে তুমি টেন্স চিনতে পারবে বা কাল বা সময় দিয়ে বুঝতে পারবে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই সেন্টেন্সের ভেতরে ফাইনাইট ভার্ব হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা, যে যারা গ্রামে বাস করে তারা কঠোর পরিশ্রম করে। কিন্তু এই যে এইখানে যে ভার্ব আছে, আমরা কি বলছিলাম যে সিম্পল একটা সেন্টেন্সের ভেতরে সেখানে যদি দুইটা ভার্ব থাকে, একটা ভার্বের সাথে নিঃসন্দেহে কি হবে? আইএনজি হবে। তাহলে যে লিভ আছে এটার সাথে আমরা কি দিব? লিভিং দিব হবে। তার মানে সিম্পল একটা সেন্টেন্সের ভেতরে যদি দুইটা ভার্ব দেওয়া থাকে, একটা ভার্বের সাথে নিঃসন্দেহে আইএনজি হবে। এরপরে যদি রুলস নাম্বার তুমি 5 একটু খেয়াল করো, বা 5টা যদি দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই শব্দগুলোর পরে ভি থ্রি বসে। এরপরে কিছু সাংকেতিক শব্দ আছে, যেমন হচ্ছে অলরেডি, মানে ইতিমধ্যে, শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে জাস্ট, মাত্রই, জাস্ট নাও, কিছু এই মাত্রই। তারপর তাহলে অলরেডি, জাস্ট, জাস্ট নাও। এরপর হচ্ছে ইয়েট, এই শব্দগুলা থাকলে বা এই শব্দগুলা সেন্টেন্সে দেওয়া থাকলে সেইখানে নিঃসন্দেহে ভার্বের কত নাম্বার ফর্ম হবে? বি থ্রি হবে। তার মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে সেখানে বি থ্রি হবে। এই সাংকেতিক শব্দগুলো দেওয়া থাকলে সেই সময় হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। এটা তোমাকে বুঝতে হবে। এরপরে আরো কিছু শব্দ আছে, যেমন হচ্ছে গেট, তারপর হচ্ছে গট, বি ভার্ব বা হচ্ছে বি, ব্রিং, এরপর হচ্ছে টু বি ভার্ব। এখন খেয়াল করো যে টু বি ভার্বের পরেও এই গেট, গট, বি, ব্রিং, টু বি ভার্ব, এই সবগুলোর পরেও অনেক সময় ভার্বের সাথে কি হয়? বি থ্রি হয়। এখন এই টু বি ভার্বের সময় আবার হচ্ছে কখন বি থ্রি হয়? টু বি ভার্ব মানে হচ্ছে আমরা তো জানি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখন এইগুলার পরে তো ভার্বের সাথে আইএনজি হয়, তাই না? এই যে শব্দগুলো আছে এইগুলার পরে আমরা কি জানি যে ভার্বের সাথে আইএনজি হয়। কিন্তু টু বি ভার্বের পরে কখন আবার হচ্ছে বি থ্রি হয়? যখন এই শব্দগুলো থাকবে কিন্তু সেন্টেন্সটা প্যাসিভ থাকবে। কি থাকবে? প্যাসিভ ভয়েসে থাকবে, যেখানে সাবজেক্ট নিজে কাজ করবে না, সাবজেক্টকে দিয়ে কাজ করানো হবে। যেমন যদি একটা উদাহরণ দেই এটার জন্য, বিল্ডিং, বিল্ডিং, built by people, people মানে লোকজন। এখন এখানে খেয়াল করো
দ্য বিল্ডিং বিল্ড বাই পিপল, মানে বিল্ডিংটি নির্মাণ করেছে কারা? মানুষদের দ্বারা। এখন বিল্ডিং কি নিজে নিজে নির্মাণ হতে পারে? যদি এখানে মনে করো ইজ দেওয়া আছে, মনে করো যে ইজ এইখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাহলে আমরা কি জানি যে এম ইজ আর ওয়াজ আর এর পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। কিন্তু এইখানে যে লেখা আছে দ্য বিল্ডিং ইজ, তাহলে এটার সাথে কি আইএনজি দিব? এখন তোমাকে সেন্টেন্সটা বুঝতে হবে যে এটা কি অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে। তাহলে দ্য বিল্ডিং ইজ ড্যাশ বাই পিপল, মানে বিল্ডিং তো আর নিজে নিজে তৈরি হইতে পারে না, এই তৈরি যে কোনো মানুষ দ্বারা করা হয়। তাহলে দেখো যেখানে সাবজেক্ট নিজের কাজ নিজে করে না, এটা হচ্ছে কাউকে দিয়ে করানো হয়, তখন সেটা হচ্ছে প্যাসিভ হয়। তাহলে এইখানে যে বিল শব্দটা আছে এটা হচ্ছে ভি থ্রিতে যাবে। কিসে যাবে? এটা যাবে হচ্ছে ভি থ্রি। ভি থ্রি হচ্ছে বিল্ড। তাহলে হচ্ছে এখানে যে ফর্মটা বসছে এটা হচ্ছে ভি থ্রি বসছে। তার মানে যখন অ্যামিজার এই বি ভার্বের পরে কখন হচ্ছে তোমার ভি থ্রি বসবে? যখন হচ্ছে এটা প্যাসিভে থাকবে, মানে প্যাসিভ সেন্টেন্সে থাকলে তখন হচ্ছে এটা ভি থ্রি বসবে। আর এইগুলার যদি রুলস একটু দেখো, যেমন হচ্ছে হি অলরেডি, এইখানে মনে করো লেখা আছে হচ্ছে রাইট। রাইট মানে হচ্ছে লেখা, রাইট মানে কি? লেখা। হি অলরেডি রাইট হিজ হোমওয়ার্ক, মনে করো সে ইতিমধ্যে তার হোমওয়ার্ক লিখে ফেলেছে। এখন এই যে অলরেডি শব্দটা আসছে না, এই অলরেডি থাকার কারণে এটা ভার্বের 3 নাম্বার ফর্মে যাবে। কত নাম্বার ফর্মে যাবে? 3 নাম্বার, যে হচ্ছে রাইট রোট রাইটেন, তাহলে হবে রাইটেন। এখন আবার দেখো হি হচ্ছে তোমার কি আছে? সিঙ্গুলার। সিঙ্গুলার হইলে হ্যাভ ভার্বে থেকে হ্যাজ আসবে, যে হ্যাভ হ্যাজ হ্যাড, এই তিনটার ভেতরে সিঙ্গুলার হইলে হ্যাজ আসবে, আর এখানে ভার্বের 3 নাম্বার ফর্মে যাবে। তার মানে যদি অলরেডি, জাস্ট, জাস্ট নাও, তারপর হচ্ছে ইয়েট, এই শব্দগুলো দেওয়া থাকে, সেটা ভার্বের 3 নাম্বার ফর্মে যাবে এবং সেটা প্রেজেন্টে বোঝানোর জন্য হ্যাভ হ্যাজ থেকে সিঙ্গুলার হইলে হ্যাজ আসবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হইতো তাহলে হ্যাভ আসতো, আর এটা যদি পাস্টে বুঝাইতো তাহলে হ্যাড আসতো। তুমি এটা দেখো যে আরেকবার যে বুঝছো কিনা কথাটা।